উশিরের সামনে রক্তাক্ত দেহ নিয়ে একটা লোক পড়ে আছে। লোকটার জ্ঞান নেই কিছুক্ষণ হলো। শেষবার যখন হাতের লাঠিটা দিয়ে সজোরে মাথায় বাড়ি দিয়েছিল, লোকটা তখনই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে। এখনো তার মাথা দিয়ে রক্ত ঝরছে। পা অস্বাভাবিক বাঁকানো, দড়ি দিয়ে বাঁধা বাঁধন মাত্রই খোলা হচ্ছে। কিছুক্ষণ আগে অব্দি বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি থাকলেও এখন পরিবেশ নীরব, শান্ত। উশির হাতের লাঠিটা ফেলে দিল। একটা ছেলে এক মগ পানি আর রুমাল নিয়ে এগিয়ে আসলো। হাতের গ্লাভস খুলে হাত বেশ করে পরিষ্কার করে ধুয়ে রুমাল দিয়ে হাত মুছলো সে। ঘাড় হালকা ম্যাসাজ করে বলল, আর কয়টার মুখ বন্ধ করতে হবে? পাশে থাকা আর একটা ছেলে এগিয়ে আসলো। ঠোঁটে কুটিল হাসি, মুখে প্রচ্ছন্নতা। রাতের আধার ল্যাম্পপোস্ট কিছুটা লাঘব করলেও পুরোটা করতে পারেনি। উশির ঘাড় নাড়ল। পাঞ্জাবিতে রক্তের দাগ লেগে আছে, কিছু রক্ত আবার জমাট বেঁধে চিপকেও আছে। চেক করে বিরক্ত হলো সে। গাড়ির দিকে পা চালিয়ে পাশের ছেলেটিকে সাবধান করলো। জি জি ভাই, এটারে গুদামঘরে নিয়ে যামু। পাশের ছেলেটি সবিনয়ে ঘাড় নাড়ালো। তথস্থ ভঙ্গিতে বুক টান টান করে বলল, কোনো প্রমাণ যেন না থাকে, সাবধান। না, এখানেই থাকুক। কুকুর বেড়ালে এসে একটু টেস্ট করে যাক। উশিরের বাম পাশে আর একটা ছেলে ছিল। ছেলেটা নতুন এসেছে। আপাতত তার ট্রায়াল ক্লাস চলছে। গভীরে যেতে এখনো অনেক দেরি। তবে আজকের এই ট্রায়াল ক্লাসেই ছেলেটার হাঁটু কাঁপা অবস্থা হয়ে গেছে। উশিরের দিকে তাকিয়ে বেশ কাঁপা গলায় বলল, উশির ছেলেটির দিকে তাকিয়ে আপাদমস্তক তাকিয়ে বাঁকা হাসলো। হাত দিয়ে মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, মাথার ওপর শকুন উড়লে একাই মরে যাবে। ছেলেটি বুঝতে পেরেছে, এমন ভাবে মাথা নাড়ালো। ভয়ে মুখ এখনো রক্তশূন্য হয়ে আছে তার। উশির গাড়ির ভেতরে রাখা ব্যাগ থেকে আরেকটা পাঞ্জাবি বের করে পড়লো। গাড়ির লুকিং মিররের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম লাগিয়ে চুল ঠিক করতে লাগলো। ঘটনাস্থলে উশির সহ আরো 4 জন ছেলে ছিল। এতক্ষণ নীরব থাকা ছেলেটি একটু উচ্ছ্বাসিত হয়ে বলল, ট্রেনের নিচে ফালাইলে ভালো হইব নে, এক্কেরে খালাস। উশির চুল ঠিক করতে করতে সোজা হয়ে দাঁড়ালো। পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে মাথা নেড়ে বলল, ট্রেনের নিচে কাটা পড়লে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হলে ফাঁস হওয়ার চান্স আছে। মন্ত্রী সাহেব আছে তো ভাই? ছেলেটির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো সে। চোয়াল শক্ত করে বলল, আমরা ফাঁসলে মন্ত্রী সাহেব কিচ্ছু করবে না, উল্টে দল থেকে বহিষ্কার করবে। যা বললাম সেটাই কর। এই রাস্তায় অনেক কুকুর করে, কুকুরের আক্রমণে মারা গেছে বলে জানানো যাবে, কেউ টেরও পাবে না। আর দড়ি লাঠি গ্লাভস পরে ফেলবি। গ্লাভস দড়ি লাঠি কোনোটাই ফেলে দিবি না, বুঝতে পেরেছিস? সবাই সজোরে মাথা নাড়ালো। একযোগে বলে উঠল, জি ভাই। উশিরের ব্যায়াম করা বলিষ্ঠ শক্তপোক্ত হাতে পড়া সিলভার রঙের ঘড়িতে রক্ত লেগেছিল। বিষয়টা সম্পূর্ণ তার দৃষ্টির অগোচরে চলে গেল। ফেলে রাখা পাঞ্জাবি আর একটা ছেলের হাতে দিয়ে বলল, লাঠির সাথে এটা পরে ফেলিস, কোনো প্রমাণ যেন না থাকে। আমি যাচ্ছি এখন, তোরা সব কাজ শেষ করে বাড়ি ফিরবি। বাড়ির মানুষ ওয়েট করছে। বন্ধুদের জন্য সারাদিন আছে। রাতটা বাড়ির মানুষের সঙ্গে কাটালে তারা আর তোদের কাজে বাধা দেবে না। বলেই গাড়ির ডোর খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। নতুন ছেলেটা পাঞ্জাবি হাতে উদ্বিগ্ন স্বরে বলল, ওদের আনার দায়িত্ব তোদের। মাংসের লোক সব মাংসের থাকে। উশির কঠিন চোখে ওদের দিকে তাকিয়ে বলল, তারপর গাড়ি স্টার্ট দিল। যাওয়ার আগে আর একবার সাবধান করলো, যেভাবে বললাম সেভাবে কাজ করিস। মনে রাখিস, এই ঘটনা ফাঁস হলে কিন্তু আমি ভাসবো না, ভাসবি তোরা। নিজেদের জীবনের ভার নিজেদেরই নিতে হয়। উশির বাড়ি ফিরল 1টার দিকে। রাশা ঘুমিয়েছিল। উশির ঘরে ফিরে লাইট জ্বালালো না। ড্রিম লাইটের আলোতেই জামা কাপড় নিল। লম্বা হট শাওয়ার নিয়ে তারপর বাথরুম থেকে বের হলো সে। তারপর ধীর পায়ে রাশার শিওরে বসে মাথায় হাত রাখলো। মাথায় হাত বুলিয়ে ধীর স্বরে বলল, পরিবারের প্রতি কেউ এত বিদ্বেষ রাখে? বোকামে। উশির আজকে সুবোধ দত্তের সাথে দেখা করতে গিয়েছিল। সুবোধ বাবু অফিস রুমে কাজ করছিলেন। দরজা খুলে উশিরকে দেখেই হকচকিয়ে গিয়েছিলেন। উশির কঠিন চোখে মুখে হেসে কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন করেছিল,
আঙ্কেল, রাশার সঙ্গে আপনার কি সম্পর্ক? সুবোধবাবু জানতেন এমন কিছুই একটা হবে। উশির ঘটনার শেষে না জানা পর্যন্ত পেছন ছাড়বে না। দ্রুত নিজেকে সামলে তিনি বললেন, সেটাই, যেটা একজন টিচারের তার প্রিয় স্টুডেন্টের সাথে থাকে। উশিরের শক্ত মুখ কিছুটা নরম হলো। সুবোধবাবু দরজা থেকে সরে দাঁড়িয়ে উশিরকে জায়গা দিলেন। ভেতরে এসে বসো উশির, তোমার সাথে কিছু কথা আছে। উশির সপ্রশ্নক দৃষ্টিতে তার দিকে তাকালো। সুবোধবাবু ঠান্ডা স্বরে বললেন, রাসার ব্যাপারে কিছু জানতে চাই। উশির ভ্রু কুঁচকে অস্ফুট স্বরে বলল, রাশের ব্যাপারে? সুবোধবাবু কিছু না বলে ভেতরে সোফায় গিয়ে বসলেন। উশির তার সামনাসামনি একটা সোফায় গিয়ে বসে পড়ল। তিনি গলা খাকারি দিয়ে তার কথা শুরু করলেন। কথাগুলো একটু অদ্ভুত কিন্তু সত্যি। তোমাদের বিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওর ফ্যামিলি সম্পর্কে তেমন কিছু জানো না। আর রাসাও যে নিজে থেকে কিছু জানাবে না সেটা আমি শিওর। ওর সমস্যাটা আমি তোমাকে শুরু থেকে বলছি। উশির কিছু না বলে মনোযোগী শ্রোতার মতো সুবোধবাবুর কথা শুনে গেল। তুমি হয়তো জানো যে ওর বাবা কাকারা 4 ভাই। রাসার বড় কাকার 3 ছেলে, মেজো কাকা অবিবাহিত, আর ওর বাবার 4 মেয়ে, মানে ওরা 4 বোন। ছোট কাকার 1 মেয়ে আর 1 ছেলে। এটা বলার কারণ আছে, ওর ফ্যামিলি পুরুষতান্ত্রিক। পুরুষতান্ত্রিক 2 ধরনের হয়। এক ধরনের মধ্যে পড়ে যেখানে গার্ডিয়ান পুরুষ থাকে, যেটা আর সাধারণ ফ্যামিলিতে হয় আর কি। আর দ্বিতীয় ধরনটা রাসার ফ্যামিলিতে হয়। ছেলেরাই সেখানে সর্বেসর্বা হয়, মেয়েরা অবহেলায় অনাদরে থাকে। ওর বাড়ির মেয়েরা সবাই ক্ষমতা দেখেছে, টাকা দেখেছে, যা খুশি তাই করতে পেরেছে। আসলে ওদের দিকে কখনো কেউ নজর দিত না। সুবোধবাবু পায়ের উপর পা তুলে কথাগুলো বলে চললেন। খানিক থেমে দীর্ঘশ্বাস ফেলে বাকি কথা বললেন তিনি। রাসা ওর বাবা মায়ের চতুর্থ সন্তান, মানে বুঝতেই পারছো ওর অবস্থাটা। বাকি মেয়েদের নিজেদের মতো মানুষ করলেও রাসাকে পারেনি। কি জানি কেন, ও শুরু থেকেই খুব বিদ্রোহী হয়ে উঠেছিল। বড় 3 মেয়েকে ঘরোয়া আর নিজেদের মনের মতো বড় করলেও রাসার ক্ষেত্রে সেটা পারেনি। কয়েকদিন চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে ওকে নিজের মতো ছেড়ে দিয়েছে। ছোট থেকে অবহেলা আর ক্ষমতা দেখে দেখে ওর মনে প্রচণ্ড ক্ষোভের জন্ম হয়। এখন ওর জীবনের একমাত্র লক্ষ্য ওর ফ্যামিলির পড়ে থাকা মুখোশ টেনে খুলে ফেলা। সুবোধবাবু থামলে বোঝা গেল ঘর নীরবতায় ছেয়ে আছে। অতিথির আগমন বুঝতে পেরে কাজের লোক চা দিয়ে গেল। উশির চায়ে চুমুক দিয়ে আবারও মনোযোগ দিল। সুবোধবাবু নিজেও চায়ের কাপ তুলে মলিন গলায় বললেন, যতটুকু তোমাকে বললাম ততটুকুই আমি জানি। তুমি এখন ভাবতেই পারো আমি সব ঘরোয়া খবর কি করে জানলাম। এগুলো রাসাই বলেছে, তবে আমাকে না, আমার স্ত্রীকে। আমার সাথে ও যতটা খোলামেলা আমার স্ত্রীর সাথে তার থেকেও বেশি খোলামেলা। সেখান থেকেই আমি এসব জেনেছি। এর মাঝের কিছু কথা রাসার আর কিছু কথা আমার ধারণার। উচিত ও কখনো ভালোবাসা পায়নি। ভালোবাসা কি সেটা হয়তো জানেই না। তুমি এখন ওর সুখ দুঃখের ভাগিদার। ওকে কখনো সুখ দিতে না পারলেও দুঃখ দিও না প্লিজ। সি ইজ অ্যান অ্যামেজিং গার্ল। তুমি চাইলে ওর সাথে খুব সুখী হতে পারবে। শেষ কথাগুলো তিনি বেশ উৎকণ্ঠা নিয়েই বললেন। এর মাঝে কিছু কথা লুকিয়েও গেলেন, যেগুলো তিনি আর রাশা ছাড়া রাশার পরিচিত আর কেউই জানে না। সেই গুপ্ত কথাগুলো বলার অধিকার একমাত্র রাশারই আছে। উশির চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালো। মুচকি হেসে হাত বাড়িয়ে বলল, এখন আসি আঙ্কেল। সুবোধবাবু নিজে উঠে দাঁড়ালেন। হাত বাড়িয়ে উশিরের সাথে হ্যান্ডশেক করে বললেন, এসব যে তোমাকে বললাম সেটা রাসাকে জানিও না। হুমকি দিয়েছে আমাকে। জানোই তো আমি খেতে কতটা ভালোবাসি, আর তোমার আন্টি আমার মুখের খাবার কেড়ে নিতে কতটা ভালোবাসে। এই সেন্সিটিভ জিনিসটা নিয়েই রাসা হুমকি দিয়েছে। উশিরের হাসি চওড়া হলো। বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ারি আঙ্কেল, রাশাকে বলবো না আমি। শুধু রাসা না, কাউকেই বলবে না। যেভাবে আপনি কাউকে বলেননি সেভাবে আমিও কাউকে বলবো না। বাই আঙ্কেল, হ্যাভ এ নাইস ডে। সুবোধবাবু পেছন থেকে কপাল চাপড়ালেন। উশির চলে যেতেই তিনি মনে মনে নিজেকে দুষলেন। বলে ভুল করলেন নাকি বুঝতে পারলেন না। বর্তমান উশিরের নজর রাশার ঘুমন্ত মুখশ্রীর দিকে। তার মুখে হাসি বিদ্যমান। দেখে যে কেউ বলবে না কয়েক ঘন্টা আগে একজনকে মারতে মারতে আধমরা করে এসেছে।
কি স্বাভাবিক মোলায়েম ব্যবহার। তর্জনী দিয়ে রাশার গালে আলতো স্পর্শ আঁকলো, কিছুক্ষণ আঁকিবুকি এঁকে গালে ঠোঁট ছোঁয়ালো। উশির বাইরে থেকে কিছু খেয়ে আসেনি, বাড়ি ফিরতেই প্রচন্ড খিদে পেয়েছিল তার। জ্যামে আটকা পড়ে ফিরতে এতটা লেট হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তাই রাশাকে ফেলে একাই রান্নাঘরে গেল। খাওয়ার জন্য কিছু খুঁজলো সে। এত রাতে তোমার শেফ হতে ইচ্ছে করছে নাকি? রাশার গলার স্বর ছিল ঘুমন্ত, অলসতায় ঘেরা। উশির ঘাড় ঘুরিয়ে মুচকি হাসল, ঘুম ভাঙলো কিভাবে? বলল। রাশা আড়মোড়া ভেঙে উশিরের দিকে এগিয়ে আসলো। এত ভালো ঘুমিয়েছিলাম, তোমাদের এখানে এত মশা, গালের ওপর সুরসুরি লাগছিল, আবার একটু পর কাঁটা ফুটলো, তাতেই ঘুম ভেঙে গেল। এত জ্বালাতনে ঘুম ধরেনি। এর আগেও একদিন এমন ফিল হয়েছিল। এত মশার মধ্যে তোমরা থাকো কিভাবে? উশির তাজ্জব বনে গেল, হাতটা চট করে নিজের গালে চলে গেল। আবার আবার তার আদর করে দেওয়া চুমুটা মশার কামড় হয়ে গেল। ও এতটা খারাপ চুমু দেয়, লাইক এতটা? রাশা উশিরের উত্তরের অপেক্ষা করলো না, তাকে বাটিতে চামচ নাড়তে দেখে নিয়েছিল সে। সেদিকে তাকিয়ে বলল, এই মাঝরাতে ঘুম ভাঙায় আমারও ভীষণ খিদে পেয়েছে। ঘুম ভাঙতেই দেখলাম তুমি রুম থেকে বের হচ্ছ। ইনভেস্টিগেট করতে এসেছিলাম, এসে দেখি অন্য কাহিনী। তা কি রান্না করছো? ব্রেড টোস্ট। উশির ঢোক গিলে উত্তর দিল, তার নেশাগ্রস্ত নজর রাশার ঘুমন্ত মুখশ্রীর দিকে। রাশা আরো কাছে আসলো, একটু ঝুঁকে উপকরণগুলো দেখতে লাগলো। উশিরের নাকে তার শ্যাম্পু করা চুলের সুগন্ধ এসে লাগলো। চোখ বুজে জোরে শ্বাস টানলো, আচ্ছন্নের মতো ঝুঁকে রাশার চুলে নাক ডুবিয়ে দিল। উজান লেট নাইট পর্যন্ত অফিসের কাজ করছিল, খিদে তারও প্রচুর পেয়েছে। ইচ্ছে ছিল এসে চট করে 2 মিনিটস ম্যাগি রান্না করবে, কিন্তু রান্নাঘরে উশিরকে দেখে ভাবনা পাল্টে গেল। আর একটু এগিয়ে যেতেই রাশা আর উশিরকে কাছাকাছি দেখে মুখ টিপে হেসে উঠল। উশির চমকে উঠে ছিটকে এক হাত সরে গেল। রাশা অবুঝের মতো উশিরের দিকে এক পলক তাকিয়ে উজানের দিকে তাকালো, মিষ্টি হেসে বলল, এমপি মন্ত্রীদের চামচারা চামচামি ছাড়া আর শুধু রান্না পারে। তোমার ভাই সেটাই করছে। উজানের মুখটা হা হয়ে গেল। রাশা মাথা নেড়ে গম্ভীর মুখে বলল, মন্ত্রীর পিছে পিছে ঘুরে ওদের কাজ টাজ করে দেয়, এদের চামচা ছাড়া আর কি বলবে? উজান মুখ লুকিয়ে হাসল, মুখভঙ্গি গম্ভীর করে মাথা নেড়ে বলল। রাশা ফোঁস করে শ্বাস ফেলল, ও সে রাগে ফুঁসছিল। কড়া চোখে উজানকে বার কয়েক শাসিয়েও দিল। রান্নাঘরে শাসানোর কাজ সমাপ্ত হওয়ার আগেই সেখানে বোমা ফেলল রাশা। উজানের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, তোমাদের এখানে এত মশা কেন? আমাকে ঠিক মতো ঘুমোতেই দেয় না। উজানের কপালে ভাঁজ পড়ল। এখানে তো মশা নেই, মেডিসিন স্প্রে করা হয়তো। তাহলে প্রতিদিন আমাকে কামড়ায় কি? মশা না থাকলেও কোনো পোকা আছে নাকি? উশির খুক খুক করে কেসে উঠল। উজান উশিরের দিকে তাকিয়েই মশার হদিশ পেল, বুঝতে পেরেই হাসতে দিয়ে কেসে উঠল। নিজেকে সামলে হাসি থামিয়ে বলল, মেবি এই পোকা অনেক স্পেশাল পোকা, শুধু ম্যারিডদের কামড়ায়। আমি তো আবার চির সিঙ্গেল, তাই আমার থেকে দূরে দূরেই থাকে। উশির আগুন চোখে তার দিকে তাকালো। উজান আমতা আমতা করে কথা ঘুরিয়ে বলল, ভাই, আবার জন্য রান্না করিস, ভীষণ খেতে পেয়েছে। উশির খেকিয়ে উঠল, আমি শুধু মন্ত্রীদের চামচা, তোদের মতো ডাফ আর ইডিয়েট আর থার্ড ক্লাস পাবলিকদের চামচা না। আমাদের গালি দিল রাশা। উজান থমথমে গলায় রাশাকে অভিযোগ করলো। রাশা মনোযোগ দিয়ে পাউরুটিগুলো গুনে দেখছিল। উজানের কথার উত্তর দেওয়ার আগেই বৃষ্টি আর বন্যা হাত ধরাধরি করে সেখানে এসে হাজির হলো। উশিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমাদের জন্য রান্না করো, পড়তে পড়তে ভীষণ খিদে পেয়েছে। এক্সামের জন্য আপাতত রাত জেগে পড়তে হচ্ছে তাদের। যথারীতি রাত বেশি হওয়ায় ডিনারের খাওয়া সব খাবার হজম হয়ে খিদে পেয়ে গেছে। তারাও খাওয়ার জন্যই রান্নাঘরে এসেছিল। খাবার বানানোর আভাস পেয়েই নিজেদের আবদার করে বসলো। তাদের আবদার শুনে উশির তেলে বেগুনে জ্বলে উঠল, ধমক দিয়ে বলল, বানিয়ে খা। বৃষ্টি আর বন্যা থতমত খেয়ে গেল। উশির চলে যেতে চাইলো, কিন্তু এতজনের বাধা অতিক্রম করে যাওয়ার সাধ্য কারই বা আছে? বৃষ্টি, বন্যা আর আশা ডাইনিং টেবিলে বসে গল্প করতে লাগলো।
উজান উশিরকে হেল্প করার এক ফাঁকে ফিস ফিস করে বলল,